চলো আজকে আমাদের মডার্ন হিস্ট্রির লেকচার নাম্বার 16। তো আজকে আমরা পড়তে চলেছি ফরমেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং তার মডারেট ফেজ আর তার প্রমিনেন্ট লিডার্সদের। ওকে, প্রমিনেন্ট লিডার্স বলতে মডারেট ফেজে যে সমস্ত প্রমিনেন্ট লিডার্সরা ছিল আজকে সেটা আমরা দেখব। তারপর ধীরে ধীরে আমরা যা যা পার্ট বাই পার্ট যেগুলো আছে সেগুলো কমপ্লিট করব। সো আজকের এই লেকচারটাকে কমপ্লিট শুরু করার আগে একটু ওভারভিউ আমি জিনিসটা দিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এস্টাবলিশড হচ্ছে 1885-এ। ঠিক কার হাত ধরে হচ্ছে? অ্যালান অক্টেভিয়ান হিউমের হাত ধরে হচ্ছে। তো দেখো, অ্যালান অক্টেভিয়ান হিউম তিনি ছিলেন একজন ব্রিটিশ একজন ব্যক্তি এবং তিনি কোম্পানির আমলে অর্থাৎ 1849-এ তিনি কোম্পানিতে অ্যাজ আ সিভিল সার্ভেন্ট যোগ দেন এবং ভারতের নর্থ ওয়েস্ট ওই অঞ্চলটাতে তিনি শাসক হিসাবে ছিলেন। তো তার পরবর্তীকালে দেখা যায় যে বিভিন্ন সময় তার কখনো প্রমোশন, কোনো ভাইসরয়ের আমলে তার প্রমোশন হয়েছে, আবার কোনো ভাইসরয়ের আমলে তার ডিমোশন হয়েছে। তো এই যে প্রমোশন ডিমোশনের কারণে তার সাথে নর্থ ব্রুকের রিলেশনটা যেমন ভালো ছিল না। তারপরে যদি বলো যে লর্ড লিটনের সাথে তার সম্পর্কটা ভালো ছিল না। লর্ড লিটন তাকে ডিমোট করে দিয়েছিলেন, তাই না? তো এই সমস্ত কারণের জন্য তিনি কিন্তু এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তার একটা পুঞ্জীভূত ক্ষোভ ছিল বলে মনে করা হয়, যার কারণে তিনি ভারতবর্ষে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটা শক্তিশালী ভারতীয়দের একটা সংগঠন তৈরি করতে চেয়েছিলেন। তো সেটাই হচ্ছে আইএনসি, যা পরবর্তীকালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রূপে জন্ম হয়। আবার এই যে কথাটা বললাম, এরও কিন্তু বিরোধী পক্ষ আছে, এরও বিরোধ পক্ষ আছে। কারণ বিখ্যাত সেফটি ভালভ থিওরি আছে লালা লাজপত রায়ের দেওয়া, যেখানে তিনি বলছেন যে ইংরেজরা এই যে ভারতবর্ষে যে স্বাধীনতা সংগ্রামের জন্য মানুষ উদ্গ্রীব হয়ে উঠেছে, এই সমস্ত অসন্তোষগুলোকে, পুঞ্জীভূত মানুষের ক্ষোভগুলোকে অ্যাজ আ সেফটি ভালভ ইউজ করার জন্য কিন্তু জাতীয় কংগ্রেসের জন্ম দিয়েছে হিউমের হাত ধরে। এটা একটা পক্ষ আছে। তো যাই হোক, যেভাবে যে পক্ষই থাকুক না কেন, সেই সমস্ত বিষয়টাকে আজকে আমরা আলোচনার মধ্যে আনব। তো গল্পটা এমন করে শোনো। দেখো, এই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1885-এ যে সৃষ্টি হচ্ছে, সেই সময় এও হিউম মোটামুটি ধরো 1880 নাগাদ তিনি কিন্তু কলকাতা ইউনিভার্সিটিতে যারা গ্র্যাজুয়েট ছেলে মেয়ে আছে, অর্থাৎ যারা শিক্ষিত সমাজ আছে, তাদেরকে তিনি কিন্তু ওপেন লেটার দিয়েছিলেন। ওপেন লেটার দিয়ে এটা বলেছিলেন যে ভারতের যারা ইন্টেলেকচুয়ালস, ভারতের যারা শিক্ষিত, তারা একটা জায়গাতে আসো, তারা পলিটিক্যাল ডিসকাশনের জন্য বা গভর্নমেন্টের সাথে ডায়লগ করার জন্য নিজেদের একটা ইনস্টিটিউশন, নিজেদের একটা সংগঠন তৈরি করো। এই বিষয়টা কিন্তু হিউম করেছিলেন। তো সেই সময়ে তিনি যাদের সাথে সংযোগ স্থাপন করতে পেরেছিলেন এই আইএনসিকে ফর্ম করার জন্য, সেই সমস্ত ব্যক্তিবর্গদের মধ্যে অন্যতম যিনি ছিলেন তিনি কিন্তু দাদাভাই নওরোজি। ওকে, তাহলে দাদাভাই নওরোজি, ফিরোজ শাহ মেহতা, বদরুদ্দিন তায়েবজি, তারপর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র ব্যানার্জি, এই সমস্ত লোকেদের সাথে তিনি কিন্তু সম্পর্ক স্থাপন করেন এবং আলটিমেটলি এই কংগ্রেসের ফরমেশনটা করেন। এবং এই যে কংগ্রেসের ফরমেশন হচ্ছে না 1885 থেকে 1905 পর্যন্ত, এই যে পিরিয়ড কংগ্রেসের, সেই পিরিয়ডটাকেই আমরা বলি হচ্ছে মডারেট ফেজ, সেটাকেই বলি আমরা মডারেট ফেজ। এখন কথা হচ্ছে যে মডারেট ফেজ আর এক্সট্রিমিস্ট ফেজ, এই বিষয়টা কি, আমি এটাকে একটু ক্লিয়ার করে দিই, তারপরে আমি লাইন বাই লাইন তোমাদেরকে এই পড়ার মধ্যে নিয়ে যাব। ওকে, বিষয়টা শোনো। যারা কংগ্রেসের ফরমেশন করছেন এও হিউমের সাথে সহযোগিতা করে, তাদের মধ্যে প্রমুখ ব্যক্তি বললাম দাদাভাই নওরোজি। দেখো, দাদাভাই নওরোজিকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া এবং ভারতবর্ষের চিন্তা চেতনা বা বিপ্লবী চিন্তা বা ন্যাশনালিস্ট ভাবনা চিন্তার যে অন্যতম পথিকৃৎ, তিনি কিন্তু দাদাভাই নওরোজি। এখন দাদাভাই নওরোজি বা এই যে যারা যে সমস্ত ব্যক্তিবর্গরা কংগ্রেসটাকে ফর্ম করেছেন আমাদের ভারতীয়দের মধ্যে, তারা সকলেই কিন্তু ব্রিটেনে গেছেন,
তারা সেই ব্রিটেনের শাসন প্রণালী দেখেছেন। ওকে, ব্রিটিশদের সেই ব্রিটেনে মানুষের লিবার্টি আছে, সেই ব্রিটেনে মানুষের ফ্রিডম আছে, সেই ব্রিটেনে মানুষের ফ্রিডম অফ স্পিচ আছে। অর্থাৎ একটা সভ্য দেশ একটা তার নাগরিককে যা যা সুযোগ সুবিধা প্রোভাইড করতে পারে ব্রিটেনে সমস্ত কিছুই তারা পরিলক্ষিত করেছে, তাই না? তো সেই ক্ষেত্রে তারা ভাবতো, অর্থাৎ এই যারা কংগ্রেস সৃষ্টি করলো, যাদেরকে আমরা মডারেট লিডার্স বলি, তারা মনে করতো যে ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাকচুয়ালি ভালো, কিন্তু ভারতে হয়তো তারা ঠিক করে কমিউনিকেট করতে পারছে না, যার কারণে ভারতে তারা সঠিক শাসন দিতে পারছে না। এটা তাদের মত। কেন বলো তো? কারণ একই ব্রিটেন, সেই ব্রিটেনের শাসকই ভারত শাসন করছে, অথচ ব্রিটেনে এক ধরনের ট্রিটমেন্ট তার সিটিজেনের প্রতি, আর ভারতে তার সিটিজেনের প্রতি আর এক ধরনের ট্রিটমেন্ট। এই জিনিসটা এই মডারেট লিডার্সরা বা যারা কংগ্রেস ফর্ম করছে তারা মনে করেছিল যে এটা হয়তো হতে পারে যে ভারতীয় জনগণ এবং ভারতের যে ব্রিটিশ গভর্নমেন্ট তার মধ্যে কমিউনিকেশনের অভাব বলে তারা মনে করত। সেই কারণে তারা উদ্যত হয়েছিল যে হ্যাঁ, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মানে ভারতবর্ষের একটা সেন্ট্রালাইজড একটা ইনস্টিটিউশন হোক, যার মাধ্যমে সমগ্র ভারতের দুঃখ দুর্দশার কথা গভর্নমেন্টের সাথে তুলে ধরা যাবে। প্রেক্ষাপটটা বোঝাতে পারলাম? নাও বিষয়টা হচ্ছে যে এই জন্য আমরা দেখব যে মডারেট লিডার্স যারা আছে তারা কি করছেন, তারা ওই ব্রিটিশদের সাথে ডায়লগ করবেন, এই আপোষ মীমাংসা করবেন, এই তাদের শাসন ব্যবস্থার মধ্যে ভারতীয়দের অংশীদারিত্ব যেন বৃদ্ধি পায়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে চলবে। কিন্তু 1905 সালে একটা ঘটনা ঘটলো, যেটা বঙ্গভঙ্গ হওয়ার যেটা ব্যাপারটা হলো। এই বঙ্গভঙ্গের ফলে কি হলো, ভারতবর্ষে স্বদেশী মুভমেন্ট চালু হয়ে গেল। আর এই স্বদেশী মুভমেন্টের হাত ধরে ভারতবর্ষে চরমপন্থী বা এক্সট্রিমিস্ট গ্রুপ এই কংগ্রেসের মধ্যে ফর্ম হলো। এবং দেখা গেল যে 1907 সালের সুরাটের কংগ্রেস অধিবেশনে সেখানে এই কংগ্রেসের মধ্যে দুটো একদম স্থায়ী একটা ফাটল কিন্তু চোখে পড়লো, যেখানে মডারেট আর এক্সট্রিমিস্টের দুটো পক্ষে আলাদা বিভক্ত হয়ে গেল। ওকে, সো আমরা আমাদের ইতিহাস পড়ার যে প্রবাহ সেটা থেকে দেখতে পাবো যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফরমেশন ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষ ভূমিকা পালন করেছিল। ওকে, কারণ ইংরেজ সরকার, সেই সরকারের বিরুদ্ধে যেখানে যেখানে ছোট 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 আপরাইজিংস হয়েছে, তো সেখানে দেখো আমি এখানে আইএনসির কথা বলছি কিন্তু বিফোর ইন্ডিপেন্ডেন্সের কথা। ওকে, আমি কিন্তু বর্তমান ন্যাশনাল কংগ্রেসের কথা কিন্তু বলছি না। এখন এটা একদম অপদার্থ একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে আমার ধারণা। আমি স্বাধীনতার সেই সময়কালের কংগ্রেস দলের কথা বলছি, কেউ আবার অন্য কিছু ভাববে না আর কি। যাই হোক, তো সেই সময় দেখা যাচ্ছে যে এই ন্যাশনাল কংগ্রেসের মাধ্যমে একটা সেন্ট্রালাইজড একটা ইনস্টিটিউশন তৈরি হলো, যার মাধ্যমে ভারতের বিভিন্ন প্রান্তে প্রান্তে তারা তাদের সেশন ডাকতো, এবং সেই সেশনগুলোতে না ভারতবর্ষের যে সমস্ত যারা নেতৃবৃন্দ তাদেরকে একটা এক ছাতার নিচে আনার যে প্রচেষ্টা, সেটা এই জাতীয় কংগ্রেসের মাধ্যমে, ন্যাশনাল কংগ্রেসের মাধ্যমে হয়েছে। ওকে, তো এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা নিয়ে অনেকের অনেক ধরনের মতবাদ আছে। আমরা তিনটি থিওরি এখানে দেখব। একটাকে আমরা বলবো সেফটি ভালভ থিওরি, আর একটাকে আমরা বলবো হচ্ছে কনস্পিরেসি থিওরি, আর একটাকে আমরা বলবো হচ্ছে লাইটনিং থিওরি। ওকে, সো এই বিষয়গুলোকে খুব ডিটেলসে আমরা পড়বো। চলো, আজকের ক্লাসটা ভালো হতে চলেছে, মন দিয়ে দেখতে থাকো। ওকে, দেখো, ফাউন্ডেশন অফ আইএনসির ব্যাকগ্রাউন্ডটা কি অলরেডি আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তবু এখানে দেখো, তোমাদের জন্য যে নোটটা আমি তৈরি করি সেটা কিন্তু একটা বই থেকে নয়, বেশ কতগুলো বই থেকে ইনফরমেশন কালেক্ট করে নোটটা তৈরি করি, যার কারণে ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন যদি একটু পড়ে দেওয়া যায় তাহলে সুবিধা হয়। চলো, দ্য গ্রাউন্ড ওয়ার্ক ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ অ্যান অল ইন্ডিয়া অর্গানাইজেশন had been laid in the late 1870s and early 1880s. ওকে, মানে 1870 দশকের শেষের দিক থেকে 1880 দশকের শুরুর দিকেই কিন্তু এটা শুরু হয়ে গেছিল। এও হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম, যিনি একজন রিটায়ার্ড সিভিল সার্ভেন্ট ছিলেন, তিনি এটাকে একটা ফাইনাল শেপ দিয়েছিলেন। ভারতবর্ষের তৎকালীন সময়ে যারা ইন্টেলেকচুয়ালস ছিলেন, বিদ্বজন বা বিদ্বান ব্যক্তিত্ব যারা ছিলেন, তাদেরকে মোবিলাইজ করতে পেরেছিলেন।
হিউম এই মবিলাইজেশনের জন্য একটা প্রথম মিটিং তো করতে হবে, আর সেই প্রথম মিটিং ডাকার জন্য তিনি কিন্তু তৎকালীন ভাইসরয় লর্ড ডাফরিনের থেকে পারমিশনটা নিয়েছিলেন, তিনি অবটেন করেছিলেন পারমিশনটা, এবং এটা তিনি প্রথমে পুনাতে এটা হেল্ড করার জন্য বলেছিলেন, কিন্তু পুনাতে তখন কলেরার মহামারী চলছিল, যার কারণে সেই মিটিংয়ের পুনাটা শিফট করে বম্বেতে করা হয়েছিল। আর আমরা জানি সবাই যে কংগ্রেসের ফার্স্ট সেশন যেটা হচ্ছে বম্বের যে গোকুলদাস তেজপাল কলেজ সেইখানে হচ্ছে, তাই না? আচ্ছা, হিউম হ্যাড রিটেন অ্যান ওপেন লেটার টু ক্যালকাটা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস ইন 1883। আচ্ছা, 1883-তে আমি একটু আগেই বললাম, 1883-তে হিউম কলকাতা ইউনিভার্সিটির যারা গ্র্যাজুয়েটস তাদের জন্য একটা ওপেন লেটার তিনি লিখেছিলেন, এবং সেখানে তিনি বলেছিলেন যে এই সমস্ত শিক্ষিত ব্যক্তিরা একটা জায়গাতে আসো, যাতে করে গভর্নমেন্টের সাথে ডায়ালগ স্থাপন করা যায় বা নিজেদের সমস্যার কথা গভর্নমেন্টের কাছে তুলে ধরা যায়। আসলে ইন্টেলেকচুয়ালসরা কথা বলবে না তো কে কথা বলবে, তাই না? সেই সূত্র ধরে 1890 সালে খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটে, যেটা হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি, যিনি ছিলেন কলকাতা ইউনিভার্সিটির প্রথম মহিলা গ্র্যাজুয়েট, তিনি কংগ্রেসের এই 1890-এর সেশনে তিনি অংশগ্রহণ করেন, এবং সেইখানে অংশগ্রহণ করে তিনি ভাষণ দেন, হ্যাঁ, এবং সেইখান থেকে তিনি এটা উপলব্ধি করাতে সচেষ্ট হন যে জাতীয় রাজনৈতিক জীবনে বা জাতীয় জীবনে মহিলাদের অংশগ্রহণটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভারতবর্ষের তৎকালীন সমাজ ব্যবস্থায় মহিলাদের শুধুমাত্র ঘরের যে চার দেওয়াল তার মধ্যে আবদ্ধ রাখার একটা চিন্তা ভাবনা ছিল, কিন্তু তিনি প্রথম বললেন যে ভারতের যে জাতীয় জীবন, সেই রাজনৈতিক জীবন বা জাতীয় জীবনে মহিলাদের অংশগ্রহণ এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটা তিনি করলেন। ওকে, নাও আমরা যদি কংগ্রেসের ফাউন্ডেশন দেখি, তার কতগুলো ফিচার্স রয়েছে। যেমন দেখো, প্রত্যেকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, তোমরা এটাকে কয়েকবার গো থ্রু করলে আশা করছি এটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর বাকি আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এই প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউজ কিন্তু তোমাদের প্রোভাইড করবো, সো ডোন্ট ওয়ারি। The INC was India's first national political movement with an initial goal of involving more Indians in the country's governance. ওই যেটা বলছিলাম যে আইএনসির একটা ভারতবর্ষের প্রথম একটা ন্যাশনাল পলিটিক্যাল মুভমেন্ট, মানে যেখানে জাতীয়তা, যেখানে সারা দেশকে একটা জায়গায় আনা হয়েছে, এবং এদের ইনিশিয়াল গোল যেটা ছিল সেটা যে ভারতে যে শাসন ব্যবস্থা চলছে বা ভারতের যে সরকার, সেই ভারত সরকারের মধ্যে ভারতীয়দের অংশগ্রহণ যাতে বৃদ্ধি পায় এটা দেখা। সেই উদ্দেশ্য নিয়ে প্রথম তাদের উদ্দেশ্য ছিল যে ভারতে যে ব্রিটিশ সরকার আছে সেটাই থাক, কিন্তু তার সাথে ভারতীয়দের অংশগ্রহণ বাড়ুক, ভারতের দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হোক। কিন্তু পরবর্তীকালে এটা দেখছি যে আমরা এই জাতীয় কংগ্রেসের মাধ্যমেই ভারতের সম্পূর্ণ স্বাধীনতার কথা বলা হচ্ছে, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের কথা বলা হচ্ছে, যেটা অ্যাকোয়ার করা হচ্ছে বহুত পরে, দ্যাট ইজ 1947। ওকে, দ্য আইএনসি ওয়াজ আ moderate organization in its early years. ওকে, তাহলে আর্লি ইয়ার্সে এটা একটা মডারেট অর্গানাইজেশন ছিল, লিমিটিং ইটস মেথডস টু কনস্টিটিউশনাল মেথডস অ্যান্ড ডায়ালগস। অর্থাৎ প্রথম কংগ্রেসের যে কাজ ছিল সেটা হচ্ছে কনস্টিটিউশনাল মেথডে, অর্থাৎ সাংবিধানিক সংশোধনের মাধ্যমে এই কাউন্সিলে আমাদের ইন্ডিয়ানদের সংখ্যা বৃদ্ধি করতে হবে, সিভিল সার্ভিসে ইন্ডিয়ানদের সংখ্যা বৃদ্ধি করতে হবে, এবং আমাদের যা প্রবলেম হচ্ছে সেটা ব্রিটিশ সরকারের সাথে ডায়ালগের মাধ্যমে সেটেল করতে হবে, এই একটা ব্যাপার ছিল। অর্থাৎ যেখানে সহিংসতা বা ওই সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এরকম কোনো ব্যাপার ছিল না। তাহলে its demands were restricted to increase the number of Indians in the civil services and armed forces. It never mentioned independence. যদিও তাদের এই দাবিগুলোকে ওই ভারতীয়দের সংখ্যা সিভিল সার্ভিসে বাড়িয়ে দেওয়া, আর্ম ফোর্সে বাড়িয়ে দেওয়া, এটাই ব্রিটিশরা করতে পেরেছিল, কিন্তু তাদের যে ইন্ডিপেন্ডেন্স দরকার, তাদের যে স্বাধীনতা দরকার, পূর্ণ স্বরাজ দরকার, এটা কখনো তারা মেনশন করেননি। After a few years, the party's demands and approach became more radical, এবং কয়েক বছর পরেই দেখতে পারবো যে এই কংগ্রেস পার্টির মধ্যেই যে সমস্ত নেতারা আসবেন, যাদেরকে আমরা চরমপন্থী বলবো, এক্সট্রিমিস্ট বলবো, তারা একটা রেডিক্যাল একটা অ্যাপ্রোচ গ্রহণ করবেন, তাই না? বাই 1905 দেয়ার ওয়াজ আ ক্লিয়ার স্কিজম ইন দ্য পার্টি। 1905 সালে ভারতবর্ষের এই দলটার মধ্যে একটা পরিষ্কার বিভেদ দেখা যায়, which was now split between old moderates and new group
দ্যাট ইজ এক্সট্রিমিস্ট। অর্থাৎ এইখানে এই কংগ্রেসের পুরনো যারা নেতৃবৃন্দ তারা মডারেট এবং নতুন যুবক তরুণ তাজা প্রাণ যারা এক্সট্রিমিস্ট নামে পরিচিত হন। ওকে, সো নেমড বিকজ অফ their radical methods. Okay, the nationalist activity was carried out through provincial conferences, okay, and associations, newspapers and literature in addition to the National Congress. অর্থাৎ ভারতবর্ষের যে ন্যাশনালিস্ট অ্যাক্টিভিটি সেটা শুধুমাত্র যে কংগ্রেসের হাত ধরে হতো তা নয়, প্রভিন্সিয়ালস কিছু কিছু কনফারেন্সেস ছিল, কিছু অর্গানাইজেশনস ছিল, কিছু নিউজ পেপার, লিটারেচারের সমগ্র ওয়েতেই কিন্তু এই আমাদের ন্যাশনাল অ্যাক্টিভিটি বা জাতীয়তাবাদী যে কার্যকলাপ সেটা পারফর্ম হয়েছে। আইএনসির অবজেক্টিভ কী ছিল? তো আইএনসির কতগুলো অবজেক্টিভের কথা বলি। প্রথম, টু প্রমোট ফ্রেন্ডলি রিলেশনস বিটুইন ন্যাশনালিস্ট পলিটিক্যাল ওয়ার্কার্স ফ্রম ভেরিয়াস পার্টস অফ দ্য কান্ট্রি। অর্থাৎ আমাদের দেশের বিভিন্ন প্রান্তে যে সমস্ত পলিটিক্যাল ওয়ার্কার্সরা কাজ করছেন, রাজনৈতিক নেতারা ছিলেন, তাদের প্রত্যেকের সাথে একটা ফ্রেন্ডলি রিলেশনস স্থাপন করা, এটা প্রথম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। আর একটা কি? টু ডেভেলপ and consolidate a sense of national unity regardless of caste, religion and province. অর্থাৎ ভারতবর্ষের মধ্যে ওই জাতিভেদ, ধর্ম বা ক্ষেত্রবাদ এই সমস্তের ঊর্ধ্বে উঠে একজন গুজরাটি সেও বলছে ভারতীয়, একজন তামিলি সেও বলছে ভারতীয়, একজন বাঙালি সেও বলছে ভারতীয়, একজন কাশ্মীরি সেও বলছে ভারতীয়। এই যে ন্যাশনাল ইউনিটি বা ইন্টিগ্রিটি, এই সেন্সটা প্রোভাইড করেছিল ন্যাশনাল কংগ্রেস। টু ফর্মুলেট পপুলার ডিমান্ডস অ্যান্ড প্রেজেন্ট দেম টু দ্য গভর্নমেন্ট। এবং এই কংগ্রেস প্রত্যেক ডিসেম্বর মাসে তাদের অ্যানুয়াল কনফারেন্স হতো বা সেশন হতো, আর সেই সেশনে তারা দেশের জন্য কি ভালো হতে পারে সেটা নিয়ে আলোচনা করতো এবং সেটা গভর্নমেন্টের কাছে তাদের ডিমান্ডসগুলোকে উপস্থাপন করতো। ওকে, টু ট্রেন অ্যান্ড অর্গানাইজ পাবলিক অপিনিয়ন ইন দ্য কান্ট্রি। এবং দেশের মধ্যে যে জনগণ আছে তাদের মতামত সংগ্রহ করা এবং তাদের মতামত, তাদের রাজনৈতিক চেতনা বৃদ্ধি করার কাজও কিন্তু এই সংগঠনের মাধ্যমে হয়েছে। টু প্রোভাইড অ্যান আউটলেট, a safety valve for the growing popular discontent with British rule। এবং ব্রিটিশ রুলের বিরুদ্ধে যে অসন্তোষ মানুষের মনে পুঞ্জীভূত হচ্ছে তার জন্য একটা সেফটি ভলভ হিসাবেও এই আইএনসি কাজ করেছে। থ্রু আ প্যান ইন্ডিয়া অর্গানাইজেশন এস্টাবলিশ আ ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট মুভমেন্ট। এবং এই ভারতবর্ষ, প্যান ইন্ডিয়া মানে কি সারা ভারত জুড়ে এটা একটা অর্গানাইজেশন ছিল এবং এর বিভিন্ন প্রভিন্সে এদের শাখা ছিল, যার কারণে এটা চেয়েছিল যে ভারতবর্ষে একটা ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট মুভমেন্ট গড়ে উঠুক। ওকে, টু রেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট কলোনিয়াল এক্সপ্লয়টেটিভ পলিসিজ অ্যান্ড ইন্ডিয়ান পলিটিক্যাল রাইটস। অর্থাৎ এই যে এক্সপ্লয়টেটিভ, যে শোষণমূলক যে ঔপনিবেশিক নীতি, তার বিরুদ্ধে জনগণকে সজাগ করা এবং ভারতের যে রাজনৈতিক অধিকার রয়েছে সেটাকে যাতে মানুষের মধ্যে এটাকে প্রপেগেট করা যায় সেটা আইএনসির মাধ্যমে হয়েছিল। টু দ্যাট এন্ড কংগ্রেস ফোকাসড on increasing representation in councils, Indianization of civil services and other issues। যেখানে কংগ্রেস ফোকাস করেছিল ভারত যে কাউন্সিলে ভারতীয়দের রিপ্রেজেন্টেশন বৃদ্ধি পায়, সিভিল সার্ভিসকে যাতে ইন্ডিয়ানাইজেশন করা যায়। দেখো, সিভিল সার্ভেন্ট হচ্ছে এমন একটা সার্ভিস যেখানে সরকারের মূল কাজটা তাদের হাত ধরেই হয়। যেমন একটা কথা শোনো, আমাদের ভারতের সরকার যা কিছু পলিসি বা যা কিছু স্কিম নিয়ে আসুক না কেন জনগণের উদ্দেশ্যে, সেটা কার হাত ধরে ফলপ্রসূ হয়, কার হাত ধরে গ্রাউন্ড লেভেলে সেটা ইউটিলাইজ হয়? ডিএমের হাত ধরে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কালেক্টরের হাত ধরে হয়, তাই না? তাহলে সেই ক্ষেত্রে সিভিল সার্ভিস এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তো সেই কংগ্রেসের মূল উদ্দেশ্য ছিল যে সিভিল সার্ভিসকে ইন্ডিয়ানাইজেশন করা, যেখানে ভারতীয়দের সংখ্যাকে বৃদ্ধি করা, কারণ একজন ভারতীয়ই বুঝবে একজন ভারতীয়র দুঃখ কী। ওকে, নেক্সট হচ্ছে এবার দেখো রোল অফ হিউম। যদি হিউমের রোলের কথা বলো, অলরেডি আই হ্যাভ ডিসকাসড, তবুও একবার পড়ে নাও। দ্য আইডিয়া অফ অ্যান অল ইন্ডিয়া কংগ্রেস ইজ সেইড টু হ্যাভ অরিজিনেটেড ইন আ প্রাইভেট মিটিং of 17 men following the Theosophical Convention in Madras in December 1884। দেখো, কংগ্রেসের যে সৃষ্টি হয়েছে সেটার যে একটা আইডিয়া বা কংগ্রেস নামে এমন একটা সংগঠন তৈরি করতে হবে, এরকম একটা সেন্স প্রত্যেকের মনে উদয় হয় কখন? আমরা জানি থিওসফিক্যাল মুভমেন্ট ভারতবর্ষে
যিনি এনেছিলেন তিনি হচ্ছেন কে, অ্যানি বেসেন্ট, তাই না? অ্যানি বেসেন্ট এনেছিলেন। তো অ্যানি বেসেন্ট 1882-তে খুব সম্ভব, তাই না? তো সেই অ্যানি বেসেন্টের হাত ধরে মাদ্রাজে থিওসফিক্যাল কনভেনশন হয়েছিল। আর সেই থিওসফিক্যাল কনভেনশনে 17 জন ব্যক্তি একটা প্রাইভেট মিটিংয়ের মাধ্যমে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে কংগ্রেসের একটা কংগ্রেস নামে একটা অল ইন্ডিয়া একটা ইনস্টিটিউশন আমাদের ফর্ম করতে হবে। হিউমস ইন্ডিয়ান ইউনিয়ন হুইচ হি ফাউন্ডেড আফটার রিটায়ারিং ফ্রম দ্য সিভিল সার্ভিস, মানে এবং এটা গুরুত্ব দেখো, তিনি যখন সিভিল সার্ভিস থেকে রিটায়ার হলেন তখন তিনি ইন্ডিয়ান ইউনিয়ন নামে একটি ইনস্টিটিউশন করেছিলেন। ইজ অলসো সেড টু হ্যাভ প্লেড আ রোল ইন কনভেনিং দ্য কংগ্রেস, ওকে, এবং সেটাই কংগ্রেসের কনভেন করতে সাহায্য করেছিল। হোয়াট এভার দ্য অরিজিন অ্যান্ড হুএভার দ্য অরিজিনেটর অফ দ্য আইডিয়া, উই ক্যান কনক্লুড দ্যাট there was a need for such an organization and A.O. Hume took the initiative, okay. Hume was the son of Joseph Hume, a British radical leader. He inherited his father's political views and initially interested in European revolutionary organizations, okay. তো আশা করছি এটা বুঝে যাচ্ছে, এটার বাংলা বলার দরকার পড়বে না। ইন 1849 হি জয়েন্ড দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ সিভিল সার্ভিসেস অ্যান্ড সার্ভড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন প্রভিন্সেস, ওকে। He became involved in projects such as spreading education, combating social evils, and encouraging agricultural progress. Hume even started a newspaper in 1861 to educate the people of Etawah, জানি ইটাবা নামে একটি জায়গা আছে, on political and social issues, okay. বুঝতেই পারছো বিষয়টা কি, যে তিনি 1861-তে একটা নিউজ পেপারও চালু করেছিলেন, যার মাধ্যমে ইটাওয়াতে যেখানে তিনি চাকরি করতেন সেই জায়গাতে যে জনগণ আছে তাদের পলিটিক্যাল আর সোশ্যাল ইস্যুসগুলো সম্পর্কে তাদের যাতে এডুকেট করা যায় এই বিষয়ে। Hume's pro-Indian stance and efforts to promote Indian welfare did not go down well with his fellow British officers. এবং এই যে হিউম, তার যে ভারতের প্রতি যে আলাদা একটা প্রেম বা আলাদা একটা ভালোবাসা, সেটা তার যে ফেলো অফিসার্স, ব্রিটিশ অফিসার্স ছিল, তারা ভালো চোখে দেখতো না, ওকে। ইন 1870 হিউম ওয়াজ অ্যাপয়েন্টেড সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং 1870-এ হিউম তিনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্ট হন। ভাইসরয় নর্থব্রুক থ্রেটেন্ড হিউম উইথ ডিসমিসাল ফর হিজ অপিনিয়ন্স, এবং তার নর্থব্রুকের সাথে সম্পর্ক ভালো ছিল না বলেইছিলাম, তাকে থ্রেট করেছিলেন তিনি। হি অলসো ডিড নট গেট অ্যালং উইথ লর্ড লিটন, এবং লর্ড লিটনের সাথেও তার সম্পর্ক ভালো ছিল না, অ্যান্ড ওয়াজ ডিমোটেড ইন 1879 বিফোর রিটায়ারিং ফ্রম দ্য আর্মি ইন 1882। 1882-তে তিনি আর্মি থেকে রিটায়ারমেন্ট নেওয়ার ঠিক আগেই 1879-তে তাকে ডিমোশন দেওয়া হয়। হিউম, এই কারণে বলা হয় যে হিউমের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছিল এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, আর যার জন্যই তিনি জাতীয় কংগ্রেসের ফর্মেশন করেছিলেন, এটা মনে করা হয়। Hume settled in Shimla and became interested in Indian politics, okay. তিনি রিটায়ারমেন্টের পরে সিমলাতে সেটেল হন এবং তিনি ভারতীয় পলিটিক্সে ইন্টারেস্টেড হয়ে যান। He sympathized with the Bombay and Pune groups more than with Calcutta leaders, মানে তিনি কলকাতার থেকে বম্বে এবং পুনার যারা নেতৃবৃন্দ ছিল তাদের বেশি সিম্প্যাথাইজ করতেন। কলকাতায় যেমন তখন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, নরেন্দ্রনাথ সেন এই সমস্ত ব্যক্তিবর্গরা ছিলেন। Hume also met Viceroy Lord Ripon and became interested in latest scheme of local self-government, এবং পরবর্তীকালে যখন তিনি লর্ড রিপনের সাথে সাক্ষাৎ করেন তখন লর্ড রিপনের যে এই যে স্বায়ত্ত শাসনের যে নীতি সেটার প্রতি তিনি আকৃষ্ট হন এবং তিনি তাকে সাপোর্ট দেন, ওকে। তো দেখো এইখান থেকে ইতিহাস আমরা যতটুকু পড়লাম সেখানে কিন্তু হিউমকে কখনোই মনে হয়নি যে সে একটা ভিলেনিয়াস ক্যারেক্টার, তাই না? আচ্ছা চল, কংগ্রেসের ফার্স্ট সেশন যেটা হিউম কি করেছিলেন, ডাফরিনের থেকে পারমিশন নিয়েছিলেন, হ্যাঁ, পুনাতে পারমিশন নিয়েছিলেন যদিও, কিন্তু পুনায় একটা আউটব্রেক হয় মহামারী, সেই কারণে সেটা বম্বে শিফট করা হয়। সেই কারণে এর তখনকার সময়ে ভারতবর্ষের যারা ইন্টেলেকচুয়াল লিডার্স ছিল না, সেরকম 72 জন ব্যক্তিবর্গকে নিয়ে কংগ্রেসের প্রথম সেশন সেখানে অনুষ্ঠিত হয়। কোথায়?
গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ বম্বেতে 1885 ডিসেম্বর মাসে। ওকে, খুব সম্ভব 28th ডিসেম্বর। ওকে, এই ডেটটা মনে রেখো, পরীক্ষায় জিজ্ঞেস করে। As a prelude to this, the Indian National Conference held 2 sessions এবং যদিও তার আগে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স বলে একটা ইনস্টিটিউশন ছিল, যেটা 1883-1885-তে অলরেডি দুটো তারা সেশন করে ফেলেছে। ওকে, আচ্ছা, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স ওয়াজ ফাউন্ডেড বাই সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এবং ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স যেটা সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রতিষ্ঠা করেছিলেন এবং আনন্দমোহন বোস, এই দুজনে মিলে। দ্য ফার্স্ট সেশন ড্রিউ 72 ডেলিগেটস ফ্রম অল ইন্ডিয়ান প্রভিন্সেস, ভারতের সমস্ত প্রভিন্স থেকে মোট 72 জন লোক এই সেশনে উপস্থিত হয়েছিলেন, যার মধ্যে 54 জন হিন্দু, 2 জন মুসলিম এবং বাকিরা জৈন পার্সি এরকম ছিল। ওকে, উমেশচন্দ্র ব্যানার্জি তিনি প্রথম সেশনটাকে প্রিসাইড করেছিলেন। ফলোয়িং দ্যাট দ্য কংগ্রেস মেট ইন ডিসেম্বর এভরি ইয়ার, এবং এরপর থেকে কংগ্রেসের প্রত্যেকটা সেশন ডিসেম্বর মাসে প্রত্যেক বছর হতো দেশের বিভিন্ন প্রান্তে। ওকে, এবং এটা একটা অলিখিত নিয়ম ছিল যে যে প্রান্তে, মনে করো যে প্রভিন্সে এই কংগ্রেস সেশনটা হবে সেই প্রভিন্সের কেউ সভাপতিত্ব করতে পারবেন না। মানে ধরো যদি গুজরাটে সেশন হয় তাহলে গুজরাটের কোনো ব্যক্তি সেই সেশনে সভাপতিত্ব করতে পারবেন না, আবার যদি কলকাতাতে সেই সেশন হয় তাহলে কলকাতার কোনো ব্যক্তি সেই সেশনে সভাপতিত্ব করতে পারবেন না, এরকম একটা ব্যাপার ছিল। দাদাভাই নওরোজি যিনি তিনবার প্রেসিডেন্ট হয়েছিলেন এই ন্যাশনাল কংগ্রেসের, বদরুদ্দিন তায়েবজি ছিলেন, ফিরোজ শাহ মেহতা ছিলেন, পি আনন্দ চার্লু ছিলেন, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, রমেশচন্দ্র দত্ত, তারপর আনন্দমোহন বসু, গোপাল কৃষ্ণ গোখলে, এই সমস্ত বিখ্যাত নেতৃবর্গ কিন্তু এই আর্লি পিরিয়ডে আমরা কংগ্রেসের সাথে দেখতে পাবো। ওকে, এবং এখানে পরবর্তীকালে তুমি দেখবে মদনমোহন মালব্য, মহাদেব গোবিন্দ রানাডে, বালগঙ্গাধর তিলক, শিশির কুমার ঘোষ, মতিলাল ঘোষ, মদনমোহন মালব্য, তারপরে তোমার এস সুব্রমণিয়াম আয়ার, হ্যাঁ, তারপর দিনশা ওয়াচা, এই সমস্ত ব্যক্তিবর্গকে দেখবে। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আমি যদি জিজ্ঞেস করি যে ভারতবর্ষে লংগেস্ট টেনিয়ার সার্ভ করেছিলেন অ্যাজ আ প্রেসিডেন্ট অফ আইএনসি, তিনি কে? তোমরা উত্তর দেবে এটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। কিন্তু মদনমোহন মালব্য থেকে একটা পয়েন্ট মনে রেখো, সব থেকে বেশি বারের জন্য যিনি কংগ্রেস প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি কিন্তু মদনমোহন মালব্য। মদনমোহন মালব্য 4 বার, তিনি যদিও দীর্ঘ সময় সভাপতিত্ব করেননি, কিন্তু 4 বার তিনি কিন্তু কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। ওকে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, পরীক্ষায় জিজ্ঞেস করে। ওকে, চল, কংগ্রেসের ফাউন্ডেশন নিয়ে কতগুলো থিওরি রয়েছে। যেমন একটা থিওরি হচ্ছে সেফটি ভালভ থিওরি। দেখো, সেফটি ভালভ থিওরি কাকে বলে বলো তো? তোমরা কেউ প্রেশার কুকার দেখেছো? প্রেশার কুকার কেউ দেখেছো মানে সবাই প্রেশার কুকার দেখেছো তো? প্রেশার কুকারে দেখবে একটা সেফটি ভালভ থাকে, দেখবে পাশে ওপরে ঢাকনার ওপরে, যেখানে একটা রাবার দিয়ে আটকানো থাকে। ধরো কোনো কারণে প্রেশার কুকারের যেখান থেকে গ্যাসটা লিক করে না, গ্যাসটা বের হয়, তো সেইটা যদি কোনো ক্রমে জাম হয়ে যায়, কোনো খাদ্যবস্তু সেইটার মধ্যে ঢুকে গেল, হ্যাঁ, সিটি যেখান থেকে দেয় সেটা ঢুকে গেল, যদি সেটা বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? সেটা তো ব্লাস্ট করবে না একটা সময়, যখন ভেতরে বেশি এয়ার প্রেশার স্টোর হবে। তো সেই ক্ষেত্রে এরকম দুর্ঘটনা যাতে এড়ানো যায় সেই কারণে ওই গ্যাসটাকে লিক করার জন্য একটা সেফটি ভালভ দেওয়া থাকে, যেটাকে ফুটো করে দিলে ওইখান থেকে গ্যাসটা পাস হতে পারে, একটা রাবারের ভালভ থাকে, তাই না? তো সেই কারণে লালা লাজপত রায় এটা বললেন যে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে পুঞ্জীভূত ক্ষোভ মানুষের মধ্যে জমা হচ্ছে সেইগুলো যাতে একবারে ব্লাস্ট না করে, হ্যাঁ, সেই কারণে এই কংগ্রেসের মতন একটা সংগঠনকে তৈরি করে দেওয়া হয়েছে, যার হাত ধরে এই যে ব্রিটিশের বিরুদ্ধে যে ডিসকন্টেন্ট সেটাকে যাতে রেগুলেট করা যায়। তো এটা একটা থিওরি। যদিও এও হিউমকে বলা হয় যে সেই চক্রান্ত করে ইংরেজদের সাথে পরামর্শ করে বা বুদ্ধি নিয়ে এই কাজটা করেছে, কিন্তু যদিও এর কোনো প্রকৃষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না যে সে তৎকালীন ভাইসরয় এই ডাফরিনের সাথে কোনো গোপন বৈঠক করেছেন, এরকম কিছু করার জন্য এরকম কোনো প্রমাণ নেই। ওকে, তো এটা গেল একটা সেফটি ভালভ থিওরি। প্রশ্ন জিজ্ঞেস করে সেফটি ভালভ থিওরি কে প্রপাইন্ড করেছেন, তো মনে রাখবে সেফটি ভালভ থিওরি লালা লাজপত রায়ের দেওয়া। আরও দুটো থিওরি আছে, যেখানে কনস্পিরেসি থিওরি। এই কনস্পিরেসি থিওরিটাকে বলা হয়
তোমার বামপন্থী থিওরি বা লেফটিস্ট থিওরি, এটা যিনি প্রপাউন্ড করলেন এটা, তিনি হচ্ছেন রজনীপাম দত্ত। রজনীপাম দত্ত তৎকালীন সময়ে একজন বিখ্যাত লেফটিস্ট নেতা ছিলেন। তাহলে মার্কসিস্ট হিস্টোরিয়ান যিনি, সেই মার্কসিস্ট হিস্টোরিয়ানদের যে কনস্পিরেসি থিওরি, সেটা ওই সেপ্টিবাল থিওরি একই ধাঁচের আর কি। According to Rajnipam Datta, the Indian National Congress arose from a conspiracy to suppress a popular uprising in India and the bourgeois leaders were complicit in it. Okay, এবং সেখানে বলছে যেখানেই বামপন্থী সেখানেই তো একটা বুর্জুয়া নেতাদের গালিমন্দ করার একটা ব্যাপার থাকবে, সেটা এখানেও আছে। তো বলছে যে বুর্জুয়া লিডার যারা ছিল, মানে বুর্জুয়া লিডার মানে বোঝো তো, যারা মানে বড় লোক শ্রেণী আর কি, তাই না? একটা সময় এই বামপন্থীরাই রবি ঠাকুরকে বুর্জুয়া কবি বলতেন, তাই না? তো এটার ব্যাপার। তাহলে বুর্জুয়া গোষ্ঠী মানে যারা জমিদার, যারা বড় লোক, যারা ব্যবসায়ী, যারা ধনী, যারা ক্যাপিটালিস্ট, তাদেরকে বুর্জুয়া বলা হয়। তো বলছে যে এই কংগ্রেসের ফর্মেশনের ক্ষেত্রে যেমন ইংরেজদের ভূমিকা ছিল, এও হিউমের ভূমিকা ছিল, তেমনি ভারতে যারা তৎকালীন সময় বুর্জুয়া লিডার ছিল, মানে ধনী ব্যক্তি ছিল, সেই সমস্ত লিডাররাও কিন্তু এর মধ্যে কমপ্লিসিট করেছেন। ওকে, কমপ্লিসিট মিন হোয়াট? কমপ্লিসিট মানে অসৎ কর্মে সহযোগিতা করা। ওকে, চলো, এটা একটা থিওরি গেল। তারপর আসো গোপাল কৃষ্ণ গোখলে, যিনি যার রাজনৈতিক মতাদর্শ গান্ধীজি অনুসরণ করেছিলেন। তিনি যখন সাউথ আফ্রিকাতে ছিলেন তখনও কিন্তু এই গোপাল কৃষ্ণ গোখলে তাকে মোটিভেট করতেন এই বিষয়গুলোতে। তো সেই কারণে গোপাল কৃষ্ণ গোখলেকে বলা হয় মহাত্মা গান্ধীর পলিটিক্যাল গুরু। তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে এইখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তিনি বলছেন কি বলছেন গোপাল কৃষ্ণ গোখলে? গোপাল কৃষ্ণ গোখলে বলছেন যে ভারতের সেই সময় এই ন্যাশনাল কংগ্রেস একটা রেপ্রেজেন্টেশন ছিল ভারতীয় নেতাদের। ওকে, যেখানে তারা বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে তাদের দাবি দাওয়াগুলো মেনে নিত। গোপাল কৃষ্ণ গোখলে বলছেন যদি এরকম একটা প্যান ইন্ডিয়া অর্গানাইজেশন কোনো ভারতীয়র হাত দিয়ে হতো তাহলে ব্রিটিশ সরকার এটা কোনো দিন হতে দিতেন না। তাই তিনি অ্যালান অক্টাভিয়ান হিউমকে তিনি বলছেন যে অ্যালান অক্টাভিয়ান হিউম তিনি একটা লাইটনিং কন্ডাক্টরের কাজ করেছেন, অর্থাৎ যার হাত ধরে, তিনি একজন ইংরেজ, তাই সেই ইংরেজ যখন কোনো একটা ইনস্টিটিউশন করছেন তাহলে নিশ্চিত ইংরেজ সরকারের বিরুদ্ধে হবে না, এইটা ভেবে তাকে পারমিশন দেওয়া হয়েছিল আইএনসি ফর্ম করার। তো এই জন্য তিনি ধন্যবাদ জ্ঞাপন করছেন এও হিউমকে। এটা একটা মত। ওকে, গেল, বাকিটা তোমরা লাইন বাই লাইন পড়ে নিও এখানে। চলো, এবার আমরা যদি মডারেট ফেজ দেখি, তো আমরা অলরেডি আলোচনা করেছি যে মডারেট ফেজ যেটা 1885 থেকে 1905 পর্যন্ত চলবে। আর এই মডারেট ফেজে যেখানে আমরা দেখব মডারেট লিডার্সরা রয়েছেন, হ্যাঁ, দ্য ন্যাশনাল লিডার্স হু ডমিনেটেড দ্য কংগ্রেস পলিসিস ডিউরিং দিস পিরিয়ড সাচ অ্যাজ দাদাভাই নওরোজি, ফিরোজ শাহ মেহতা, দীন শাহ ওয়াচা, উমেশচন্দ্র ব্যানার্জি। খেয়াল রাখো উমেশচন্দ্র ব্যানার্জির নামের বানানটা দেখো বনার্জি কিন্তু। সো তোমরা যদি কোথাও বনার্জি দেখো তাহলে মনে করবা যে এটা ভুল লেখা হচ্ছে, তা নয়, তার নামের বানানটা অমনই ছিল, উমেশচন্দ্র বনার্জি। ওকে, বনার্জি ব্যানার্জি একই কথা যদিও, কিন্তু তার নামের বানানটা বনার্জি ছিল। এস.এন. ব্যানার্জি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় were staunch, okay, believers in liberalism and moderate politics, okay, and came to be referred to as moderates to distinguish them from the neo-nationalists of the early 20th century who were called extremists. আর এই এক্সট্রিমিস্টদের মধ্যে কারা ছিলেন? বালগঙ্গাধর, লাল পালের কথা শুনেছি, বালগঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, লালা লাজপত রায়, এই ব্যক্তিবর্গ, এবং তার সাথে অবশ্যই অরবিন্দ ঘোষ। ওকে, Indian nationalism emerged in the later half of the 19th century as a result of a variety of factors such as Western education, socio-religious reforms, British policies, and so on. Okay. Next, moderate phase feature key. Between 1885 and 1905, the early neo-nationalists, also known as moderates, were a group of political leaders in India whose appearance signaled the beginning of India's organized national movement. Okay, Firoz Shah Mehta and Dadabhai Naoroji were two important moderate leaders. Okay. Members of the group were drawn from educated middle class professionals such as lawyers, teachers, and government officials, with many of them having received their education in England.
যেটা আমি বলছিলাম যে এই যে মডারেট মানে যারা কংগ্রেস এস্টাবলিশ করছেন, যাদেরকে আমরা মডারেট বলছি, তারা সকলেই তাদের শিক্ষা ইংল্যান্ড থেকে, ব্রিটেন থেকে গ্রহণ করেছেন, যার কারণে সেখানে রাজনীতি তারা দেখেছেন, তাই না? তার কারণে তারা মনে করেছেন সেই মধ্যযুগীয় বর্বর রাজনীতির থেকে এই ব্রিটেনের রাজনীতি অনেক ভালো, যেটা ভারতবর্ষে এস্টাবলিশ করতে হবে, আর সেটা এস্টাবলিশ করতে গেলে ব্রিটিশদের হাত ধরেই করতে হবে, যার কারণে তারা ব্রিটিশ সরকারকে চাইতেন ভারতবর্ষে, তাই না? দ্য মডারেট পলিটিক্যাল অ্যাক্টিভিটি, খুব ভালো করে শোনো, দেখো যখন ইতিহাস নিয়ে আলোচনা হয় বা যখন ইতিহাস পড়বে তখন চোখ কান খোলা রেখে পড়তে হবে। আমরা যদি বায়াসড হয়ে ইতিহাস পড়ি তাহলে আমরা কিন্তু ভুল করব। হ্যাঁ, কোনো পক্ষই বায়াসড হয়ে ইতিহাস পড়া উচিত নয়। দেখো, ইতিহাস এমন একটা সাবজেক্ট যা একটা জাতির সব থেকে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট ইতিহাস। কেন কি জানো? ইতিহাস হচ্ছে অতীতের কাহিনী। অতীতে মানুষের যে ভুলগুলো আছে সেগুলোকে দেখার জন্য, সেগুলোকে অনুধাবন করার জন্য ইতিহাস পড়তে হয়। যে জাতি তার ইতিহাস জানে না সে জাতি কখনো আগে বাড়তে পারে না, কারণ জানতে হবে আমার ইতিহাসে আমার অতীতে কি ঘটনা ঘটেছে। আমার অতীতের ঘটনা যদি আমি উপলব্ধি না করতে পারি, আমি ভবিষ্যতে এগোবো কী করে? সো সেই কারণে আমি মনে করি হিস্ট্রি খুব খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট ফর আ নেশন, অর ফর আ নেশন বিল্ডিং ফর দ্য ফিউচার। ওকে, নেক্সট চলো, তাহলে এটা গেল। দ্য মডারেট পলিটিক্যাল অ্যাক্টিভিটি ইনভলভ কনস্টিটিউশনাল অ্যাজিটেশন, সাংবিধানিক ওয়েতে তারা অ্যাজিটেশন করবে উইদিন দ্য বাউন্ডস অফ ল, আইনের মধ্যে থেকে, অ্যান্ড ডেমনস্ট্রেটেড আ স্লো বাট অর্ডারলি পলিটিক্যাল প্রগ্রেশন। ওকে, তারা রাজনৈতিক ভাবে ওই কনস্টিটিউশনের মধ্যে থেকে, আইনের মধ্যে থেকে ডেমনস্ট্রেশনের মাধ্যমে, এটা যদিও স্লো ছিল তবুও একটা পলিটিক্যাল প্রগ্রেশন ভারতে দেখতে পাওয়া যায়। The moderates believed that British essentially wanted to be fair to the Indians but were unaware of the actual circumstances. ওই যে দেখো, খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটাই আমি তোমাদেরকে বলছিলাম, যে এই মডারেট লিডাররা মনে করত যে যে ব্রিটেনে মানুষের সেইখানের সিটিজেনের লিবার্টি আছে, ফ্রিডম আছে, ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, যত ধরনের নাগরিক সুবিধা থাকা দরকার সব তাদের আছে, অথচ সেই সরকারই ভারতবর্ষে রয়েছে আর ভারতীয়দের সেটা নেই। কেন? নিশ্চিত রূপে তাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ রয়েছে, অর্থাৎ তারা আনএওয়ার অ্যাকচুয়াল সার্কামস্ট্যান্সেসের, এটা তারা মনে করতেন। ওকে, অ্যাজ আ রেজাল্ট, ইফ পাবলিক ওপিনিয়ন কুড বি ফর্মড ইন দ্য কান্ট্রি and public demands presented to the government through resolutions, petitions, meetings, and so on, the authorities would gradually concede these demands. Okay, next, to accomplish these goals they used two-pronged strategy. That is, first they created a strong public opinion, okay, to arouse consciousness and national spirit, and then they educated the united people on common political issues. Secondly, they persuaded the British government and British public opinion to implement reforms in India along the lines laid out by the nationalists. Okay, in order to accomplish this, a British committee of Indian National Congress was formed in London in 1899, with India serving as its organ. Dadabhai Naoroji devoted a significant portion of his life and fortune to advocating for India's cause abroad. Okay, এবং এই কারণে বলা হয় দাদাভাই নওরোজিকে বলা হয় আনঅফিশিয়াল অ্যাম্বাসাডার অফ ইন্ডিয়া। মনে রাখবে এটা, দাদাভাই নওরোজিকে অঘোষিত বা আনঅফিশিয়াল অ্যাম্বাসাডার বলা হয় ভারতের কথা। জীবনের বেশিরভাগ সময় তিনি ভারতের কথা ওই বিদেশে ইংল্যান্ডের মাটিতে বলেছেন। It was decided in 1890 to hold a session of the Indian National Congress in London in 1892. But due to the British elections in 1891, the proposal was postponed and never revived. Okay, এবং ভারতীয়দের কথা ব্রিটেনকে জানানোর জন্য হ্যাঁ এটা প্ল্যান করা হয়েছিল যে 1892-তে লন্ডনে একটা ন্যাশনাল কংগ্রেস সেশন হবে, কিন্তু সেটা যেহেতু যেহেতু ব্রিটিশের ইলেকশন ছিল 1891-এ, সেই সব জন্য হয়ে ওঠেনি। আর এই 1891-এর যে ইলেকশন, সেই ইলেকশনেই কিন্তু অংশগ্রহণ করেছিলেন দাদাভাই নওরোজি, এবং ফিন্সবার্গ থেকে তিনি লিবারেল পার্টির হাত ধরে ব্রিটিশ এমপি হয়েছিলেন। ওকে, মডারেট ফেজের অবজেক্টিভ কী ছিল? টু এস্টাবলিশ আ ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট মুভমেন্ট, অবশ্যই।
politicize and politically educate people, establish a movement's headquarters to promote friendly relations among the nationalist political workers from various parts of the country, to create a spread and anti-colonial nationalist ideology, formulate আশা করছি এগুলো বাংলা বুঝে যাচ্ছ, বলার দরকার নেই, formulate and present popular demands to the government in order to unite the people around a common economic and political program, develop and consolidate a sense of national unity among people of all religions, castes and provinces, to promote and cultivate Indian nationhood with care. ওকে, সো এই সকল যে অবজেক্টিভস নিয়ে এই মডারেট ফেজের সময়কালটা ছিল। মেথড ইউজড বাই মডারেটসটা কোন মেথড ইউজ করেছিল? In order to achieve their goal, they made a number of reform demands, okay, and criticized government policies. They valued patience and reconciliation over violence and confrontation. They relied on constitutional and peaceful means to achieve their goal. They concentrate on educating people, raising their political consciousness, and forming public opinion. The moderate organized lectures in various parts of England in order to create public opinion. In England, a weekly journal called India was published for distribution among the British people. Okay, কত গুরুত্বপূর্ণ কাজ এগুলো ভাবো একবার। Moderates used various types of newspapers and chronicles to criticize government policies, including the Bengali newspaper, the Bombay Chronicle, okay, the Hindustani Times, Hindu Prakash, Rashtragoptar, and the weekly journal India. Okay, they also asked the government to conduct an investigation and find ways and means to solve the problems that people are experiencing. They got together and talked about social, economic, and cultural issues. Meetings were held in England, Mumbai, Allahabad, Pune, Calcutta, among other places. Contributions of moderate nationalists, economic critique of British imperialism. Okay, এবার আমরা এই মডারেট ন্যাশনালিস্ট যারা ছিলেন তাদের ভূমিকা বা তাদের কন্ট্রিবিউশনটা দেখব। তো ইকোনমিক ক্রিটিক অফ ব্রিটিশ ইন্ডিয়ান, তো প্রথমত তারা ভারত সরকারের যে ব্রিটিশ যে ইম্পেরিয়ালিজম তার যে অর্থনৈতিক যে ড্রেন ব্যাপারটা রয়েছে তার ক্রিটিক সমালোচক ছিলেন। আর্লি ন্যাশনালিস্ট সাচ অ্যাজ দাদাভাই নওরোজি, আর.সি. দত্ত, দিনশা ওয়াচা, তারপর তোমার and others carefully examined the political economy of British rule in India and proposed the drain theory to explain British exploitation of India. Okay, they were opposed to the conversion of a largely self-sufficient Indian economy into a colonial economy. As a result, the moderates were able to create an all-India public opinion that British rule was primary cause of India's poverty and economic backwardness. To alleviate the deprivation that pervades Indian life, early nationalists advocated for the end of India's economic dependence on Britain and the development of an independent economy through the involvement of Indian political and enterprises. The early nationalists demanded a reduction in inland revenue, okay, inland revenue যাতে কম করা যায় এটা তাদের দাবি ছিল। The abolition of the salt tax, লবণের উপর যে ট্যাক্স এটা বাতিল করার কথা, better working conditions for plantation laborers, okay, a reduction in military spending and so on. Okay, constitutional reforms. Until 1920, India's legislative councils had no real official power. Okay, 1920 পর্যন্ত দেখা যাবে যে ইন্ডিয়ার যে লেজিসলেটিভ কাউন্সিল ছিল তার আসলেই কোনো ক্ষমতা ছিল না। Nevertheless, the work done in them by nationalists aided the growth of the national movement. The Imperial Legislative Council, established by the Indian Council Act 1861, was an important body
created to pass official measures as if they had been passed by the representative body. Okay, so এই যে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল যেটা ছিল, এটা আলটিমেটলি তো একটা ইম্পর্টেন্ট, একটা অযোগ্য একটা অর্গানাইজেশন ছিল না, অযোগ্য একটা বডি ছিল। From 1862 to 1892, only 45 Indians were nominated to it. কারণ 1862 থেকে 1892 পর্যন্ত এই আইএলসিতে মাত্র 45 জন ভারতীয়কে নমিনেট করা হয়েছে, উইথ দ্য মেজরিটি অফ দেম বিং ওয়েলদি, এবং তাদের মধ্যে অনেকেই ধনী, ল্যান্ডেড অ্যান্ড উইথ লয়ালিস্ট ইন্টারেস্ট, যাদের মধ্যে ব্রিটিশ সরকারের প্রতি যারা লয়ালিস্ট ছিল সেই সমস্ত ব্যক্তিদেরকেই সেখানে নিয়োগ করা হয়েছে। Only a few political figures and independent intellectuals were nominated, including Syed Ahmed Khan, তারপর তোমার কৃষ্ণদাস পাল, VN মান্ডলিক, তারপর KL নুলকার, অ্যান্ড রাসবিহারী ঘোষ। ওকে, এই যারা মানে সেই সময়ের যুগে যে মানে ইন্ডিপেন্ডেন্ট ইন্টেলেকচুয়ালস যারা মানে খুবই কম, সেই সমস্ত ব্যক্তিদেরকে নমিনেট করা হচ্ছে। তার মধ্যে সৈয়দ আহমেদ খান, কৃষ্ণদাস পাল, VN মান্ডলিক, এই KL নুলকার, রাসবিহারী ঘোষ, এই সমস্ত ব্যক্তিবর্গ। From 1885 to 1892, nationalist demands for constitutional reform created on council expansion and council reform. That is a greater participation of Indians in council and council reform, that is more powers to council. Council কে বেশি পাওয়ার দিতে হবে, particularly great control over ফিনান্সের ক্ষেত্রে। ভারতের থেকে রেভিনিউ কালেক্ট করে সেটা ভারতে নিয়োগ না করে সেটা বিদেশে চলে যাচ্ছে। সো এই বিষয়টা কেন? তো এই ফিনান্সিয়াল যে ইস্যুস, সেইগুলোর প্রতি যাতে এই কাউন্সিল বেশি বেশি সিদ্ধান্ত নিতে পারে, এই বিষয়টা তারা দাবির মধ্যে রেখেছে। ক্যাম্পেনিং ফর জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম যাতে ঠিকঠাক হয় সেই বিষয়ে তারা দেখেছে। দ্য moderates campaigned on the following grounds, that is Indianization of government service on economic grounds, because British civil servants received very high emoluments, while including Indians would be more economical. Okay. On political grounds, because salaries of British bureaucrats were remitted back home and pensions paid in England, all drawn from Indian revenue. ভারতের রেভিনিউ থেকে তাদের সারা জীবনের পেনশন, বেতন সব কিছু দেওয়া হবে। এমনকি ভারতের কাজ করার জন্য ব্রিটেনে যারা বসে আছে তাদের বেতনও কিন্তু ভারত থেকে দেওয়া হবে। দিস অ্যামাউন্টেড টু অ্যান ইকোনমিক ড্রেন অফ ন্যাশনাল রিসোর্সেস। ওকে, অন moral grounds, because Indians were being discriminated against by being kept away from positions of power. ওকে, ভারতীয়দের সাথে যে ডিসক্রিমিনেশন হতো, তাদেরকে উচ্চ পদে বসানো হতো না, এই সমগ্র বিষয় মানে ইকোনমিক্যাল, পলিটিক্যাল আর সোশ্যাল, এই সব বিষয়ে কিন্তু রিফর্মের কথা এই মডারেটসরা বলেছেন। সেপারেশন অফ জুডিশিয়াল অ্যান্ড এক্সিকিউটিভ পাওয়ার্স, আরেকটা কী ব্যাপার, যে জুডিশিয়াল ব্যবস্থাটাকে এক্সিকিউটিভ পাওয়ার্স থেকে আলাদা করতে হবে। An oppressive and tyrannical bureaucracy as well as an expensive and time-consuming judicial system have been criticized. Criticism of an aggressive foreign policy that resulted in annexation of Burma, the invasion of Afghanistan, and the suppression of tribals in Northwest. Increased, আশা করছি এগুলো বুঝে যাচ্ছ তোমরা, আমার বাংলা আলাদা করে বলা দরকার নেই। Increased spending on welfare, that is health, sanitation, education, irrigation works, okay, যেখানে and agricultural improvement, agricultural banks for cultivators and so on. অর্থাৎ এই মডারেটদের বলার ব্যাপার ছিল যে ভাই, তুমি এই যে সামরিক খাতে যে সমস্ত এক্সট্রা পয়সা বিনিয়োগ করছো, যার মাধ্যমে তুমি আফগানিস্তানকে ইনভেড করছো, বার্মাকে অ্যানেক্স করছো, এই সমস্ত করার কোনো, এই নর্থ ওয়েস্টের ট্রাইবালদেরকে অপ্রেস করছো, সাপ্রেস করছো, এগুলো করার কোনো প্রয়োজন নেই। ভারতের অর্থ দিয়ে, ভারতের লোকের রেভিনিউ দিয়ে ভারতের উন্নয়ন করতে হবে, যার কারণে হেলথ, স্যানিটেশনকে মুখ্য ভূমিকায় রাখতে হবে, এডুকেশন প্রপার করতে হবে, ভারতের যে চাষ, কৃষি,
সেই কৃষিটাকে ঠিকঠাক করার জন্য ইরিগেশন ওয়ার্ক করতে হবে, এগ্রিকালচারাল ইমপ্রুভমেন্ট করতে হবে, এই সমস্ত কাজে অর্থ নিয়োগ করতে হবে। বেটার ট্রিটমেন্ট ফর ইন্ডিয়ান লেবার্স ইন আদার ব্রিটিশ কলোনিজ, এবং অন্যান্য ব্রিটিশ কলোনিতে যে সমস্ত ভারতীয় লেবাররা কাজ করতো তাদের একটা মানে তাদের প্রতি আচরণটা ঠিক করতে হবে, তাদের বেটার ট্রিটমেন্ট দিতে হবে। where they faced oppression and racial discrimination. Protection of civil rights. These rights included the freedom of expression, thought, association and praise. The nationalists were able to spread modern democratic ideas through an unending campaign, and soon the defense of civil rights became an integral part of the freedom struggle. The arrest of Tilak and several other leaders and journalists in 1897, as well as the arrest and deported of the Natu brothers without a trial, sparked widespread public outrage. Okay. Achievements of the moderates. Moderates কি অ্যাচিভ করলেন, এরপরই মডারেটস লিডারদের সম্পর্কে আমি বলবো। Their demands for constitutional reform were supposed to be made by the Indian Council Act of 1892. The Indian Council Act of 1892 increased the number of members in the Imperial Legislative Councils and Provincial Legislative Councils. এটা already বলেছি আমি। Legislative councils were given additional responsibilities such as budget, debate and questioning the executive. বুঝতে পারছো, এবার লেজিসলেটিভ কাউন্সিলকে বাজেটিংয়ের ভূমিকা দেওয়া হয়েছে, বাজেট ডিবেট এবং এক্সিকিউটিভকে কোয়েশ্চেন করার পাওয়ার দেওয়া হয়েছে। In the central and provincial legislative councils, indirect elections, that is nominations, were implemented. During Congress sessions, these reforms were harshly criticized. They now demanded a majority of elected Indians, as well as control over the budget, that is the ability to vote on and amend the budget. They coined the phrase no taxation without representation. Representation নেই তো ট্যাক্স নেই, ওকে, এই ফ্রেজটাকে তারা মানে কয়েন করেছিলেন। মডারেটদের কিছু লিমিটেশনসও ছিল। The educated elites dominated this stage of the national movement. অর্থাৎ এই মডারেটদের মধ্যে তোমরা যদি দেখো তাহলে দেখবে সেই সময় যারা এলিট ক্লাসের মানুষ ছিল, যারা অভিজাত সম্প্রদায়, তারাই এই জায়গায় এসেছিল। দরিদ্র কৃষক শ্রমিক সমাজ কিন্তু অংশগ্রহণ করেনি এই ফেজে। They never felt compelled to involve the masses in the way Gandhi did, যেটা পরবর্তীকালে গান্ধীর সময় আমরা দেখব, সেখানে জনসাধারণকেও তিনি নিয়ে ভারতের একদম সামান্যতকে সামান্য মানবীকে নিয়ে তিনি আন্দোলন করছেন। Their attachment to Western political thought further distanced them from the people. এবং এই যে বলেছিলাম যে তাদের যে ওয়েস্টার্ন পলিটিক্যাল যে ব্যাপার, তার প্রতি তাদের একটা অনুরক্ত, তাদের একটা আনুগত্য ছিল, তাদের একটা ভালোবাসা ছিল। তো সেইটার কারণে দেখো, ব্রিটিশরা ভারতবর্ষে অন্যায় অবিচার করছে, আর তুমি যদি এসে বলো ব্রিটিশদের শাসন ভালো আমরা দেখে এসেছি ব্রিটেনে, রেগে যাবে না লোক? সেই ঘটনায় সেটার জন্য এদেরকে কিন্তু লোকের থেকে এরা দূরে চলে গেছিল। দে নেভার সাউট কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ফ্রম দ্য ব্রিটিশ। তারা ব্রিটিশ থেকে কখনোই কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স কথা কখনো বলেনি। অ্যান্ড ওয়ার কন্টেন্ট উইথ ডমিনিয়ন স্ট্যাটাস, এবং তারা শুধুমাত্র ডমিনিয়ন স্ট্যাটাস পেয়েই সন্তুষ্ট থাকবে, এরকম একটা ভাব ছিল। উইথ ইনক্রিজড অটোনমি অ্যান্ড সেলফ রুল। বুঝতে পারছো, মানে শাসন দিলাম, তোমাদের শাসন তোমাদের দিলাম, বাট তোমাদের ডমিনিয়ন স্ট্যাটাস থাকবে, মানে তোমরা যা করবে আমাদেরকে জানাতে হবে, আমাদের নিয়ম নীতি অনুসারে ফলো করতে হবে। সো এই যে বিষয়টা অনুনয় বিনয়ের যে নীতি, এই সমস্ত কারণে মডারেটদের যে মুভমেন্ট সেটা তাদের এই লিমিটেশনসগুলো ছিল। দেখো আবার বলি, এইভাবে এনাদেরকে কিন্তু কখনোই মানে এরম ভেবে নিও না যে হ্যাঁ এই সমস্ত ফালতু লোকজনকে, একদমই না। যে সমস্ত লোকগুলো এই আইএনসিকে ফর্ম করলো, আবারবার বলছি, তারা সবাই লন্ডন থেকে শিক্ষিত হয়েছে, লন্ডনে তারা থেকেছে, লন্ডনে তারা দেখেছে যে এক ব্রিটিশ সরকার লন্ডনের সিটিজেনদের যে নাগরিক অধিকার দিচ্ছে সেটা ভারতে কেন দিচ্ছে না। নিশ্চিত রূপে কিছু কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, এটা এই জন্য তাদের ভালোবাসাটা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতি ছিল যে ব্রিটেনে যদি এত সুন্দর শাসন ব্যবস্থা ছিল তাহলে ভারতে কেন নয়। ওকে,
এভ্যালুয়েশন অফ আর্লি ন্যাশনালিস্ট, তো আর্লি ন্যাশনালিস্ট যদি এভ্যালুয়েট করতে আমি প্রত্যেকটা পয়েন্টকে রেখেছি যেখান থেকে তোমাদের ডেসক্রিপটিভ মোডে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। ওকে, দে রিপ্রেজেন্টেড দ্য মোস্ট প্রগ্রেসিভ ফোর্সেস ইন দ্য কান্ট্রি অ্যাট দ্য টাইম। ওকে, they were able to create a widespread national awakening of all Indians who shared common interests and the need of unite behind a common cause against a common foe, and above all a sense of belonging to one nation. এটাই তো বলছি যে সমগ্র ভারতকে একটা ছাতার নিচে আনতে পেরেছিলেন তারা। They educated people about politics and popularized modern ideas. তারা জনগণকে পলিটিক্যাল আইডিয়া সম্পর্কে শিক্ষিত করতে পেরেছিল, তারা মডার্ন যে চিন্তা ভাবনা সেগুলোকে পপুলারাইজ করেছিল। দে এক্সপোজড কলোনিয়াল রুলার্স ফান্ডামেন্টালি এক্সপ্লয়টেটিভ নেচার আন্ডারমাইনিং ইটস মরাল ফাউন্ডেশনস। Their political work was founded on hard realities rather than shallow sentiments, religion, and so on. They were successful in establishing the fundamental political truth that Indians should be governed in the interests of Indians. Okay? They laid the groundwork for a more vigorous, militant, mass-based national movement in the years that followed. They did not, however, burden their democratic base or the scope of their demands. নাও এর ইম্পর্ট্যান্ট লিডার্সদের কথা দেখো, ইম্পর্ট্যান্ট লিডার্সদের মধ্যে দাদাভাই নওরোজিকে তোমরা পাবে। ওকে, সো দাদাভাই নওরোজিকে তোমরা যখন দেখো প্রত্যেকটা সম্পর্কে আমি কিন্তু উইথ ডিটেলসে লিখে দিয়েছি। তো বাকি এনাদের সম্পর্কে আমি তোমাদের তো পিডিএফ নোট প্রোভাইড করেই দিচ্ছি, তো এনাদের সম্পর্কে হয় আমি এই ক্লাসে নাই বললাম, এটা তোমরা একটুখানি পড়ে নিও পিডিএফটা যখন দিচ্ছি। দাদাভাই নওরোজি ওয়াজ বর্ন অন September 4th, 1825 in Bombay to a priestly Parsi family. Parsi পরিবার তার জন্ম হয়। Nauroji received Charles Clare scholarship as a result of his outstanding performance at Elphinstone College. Okay. Soon after graduating in 1845, he was appointed the first Indian professor at Elphinstone. ওকে, তো ভারতবর্ষের প্রথম প্রফেসর ভারতীয় যিনি এলফিনস্টোনে পড়িয়েছিলেন। He taught in special classes for the advancement of women's education. ওকে, সো এইরকম করে করে দেখো আমি প্রত্যেকটা জনের দেখো বিষয় ডিটেলসে আমি এখানে লিখে রেখেছি, বাট এগুলোকে তোমরা একবার গো থ্রু করলে হয়ে যাবে। সো এটাকে আমি আর আগে বাড়াচ্ছি না, সো পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি, বাকি এটা তোমরা একটুখানি পড়ে নিও। আর যদি মনে হয় না আলাদা একটা ক্লাস দরকার তাহলে এটা আমি নেক্সট কোনো একটা ক্লাসে করে দিব, এর নেক্সট ক্লাসে। তো আজকে যেহেতু অনেকটা সময় কথা বলছি আর ঠান্ডা লেগেছে আমার গলাতে, আর পারছি না, সো আমি একবার দেখিয়ে যাচ্ছি। যদি স্ক্রিনশট নিতে চাও স্ক্রিনশট নিয়ে নাও যারা নোট করছো বাড়ি বসে বসে, বা এটা পিডিএফে তোমরা তো অ্যাভেলেবেল পেয়ে যাবে। ওকে, হ্যাঁ ভিডিওটা পজ করে করে তোমরা একবার না পড়ে নাও, বিষয়টা একবার পড়ে নাও এখান থেকে, তাহলেও হতে পারে। আবার নোট তো আমি প্রোভাইড করবই, সেখান থেকে একবার পড়ে নিও। ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই ছিল, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে, ঠিক আছে।